এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোর খুব কষ্ট হয়েছে রে মা, তাই না? তিহু মাথা নেড়ে বাবার বুকে মুখ লুকালো। নিহাল হক কোত্থেকে ছুটতে আসলেন। বলা বাহুল্য, তিহু বাড়ির বড় মেয়ে হওয়ায় সবার আদরের একটা বড় অংশই ছোটবেলা থেকে সে পেয়েছে। তাই সকলের তার উপর এক অন্যরকম টান কাজ করে। নিহাল হক ভাইয়ের থেকে এক প্রকার ভাতিজিকে ছাড়িয়ে নিজের বক্ষে আগলে বললেন, খুব কষ্ট হয়েছে তাই না রে মা? দেখ আমি কি দুর্বল, ঠিক কতটা দুর্বল আমি যে নিজের মেয়ের সুরক্ষা দিতেও পারিনি। তিহু কান্না জড়িত কণ্ঠে বলল, এভাবে বলবেন না চাচু, আপনারাই তো আমার সব, তাই না? আপনারাই তো আমাকে এতকাল আমাকে আগলে রেখেছেন। নিহাল হকের চোখের কার্নিশ বেয়ে গড়ে পড়ল নোনা জল। কি অদ্ভুত পারিবারিক বন্ধনগুলো! যে মানুষটার মানুষকে খুন করতেও হাত কাঁপে না, তিনি আজ হারিয়ে যাওয়া ভাতিজিকে খুঁজে পেয়ে পাগলের ন্যায় কান্না করছেন। তিহুর প্রত্যেকটা ফুপি তিহুকে মূল্যবান রত্নের ন্যায় আগলে রাখছেন। তিহু দাদা দাদি এতদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন। প্রিয় পুতুলের প্রত্যাবর্তনে আজ যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছে তাদের মাঝে। নুরুজ্জামান হক আর আফরোজা আনম তিহুকে বুকে জড়ালেন। সে এক অদ্ভুত মুগ্ধ দৃশ্য। বৃদ্ধ দাদুর প্রকম্পিত হাত দুটো যখন তিহুর মুখটা আগলে ধরল, মনে হলো যেন বহু বছর পর কোনো তৃষ্ণার্থ মরুভূমির এক পশলা বৃষ্টির দেখা পেয়েছে। দাদি আফরোজা আনম হাও মাও করে কেঁদে উঠলেন। নবকড়িগুলো ছুটে এসে জড়িয়ে নিল তিহুকে। সাজ্জাদ বরাবরই তিহু প্রেমী খুব। ছোটবেলা থেকেই একটা বোনের স্বাদ তার, আর তিহু এ বাড়ির বড় মেয়ে, বছর 5-এর ছোট সাজ্জাদের। তাই বড্ড তিহু অনুরাগী সাজ্জাদ ছোট থেকেই। ছোট বোনটা হারিয়ে যাওয়ার প্রতিটা মুহূর্ত তার কাছে কতটা বেদনাদায়ক ছিল একমাত্র সে সেটা ভালো জানে। বাদ গেল না মাহার সাধু। দীর্ঘদিন পর পারিবারিক মিলনায়তনের সঙ্গে সঙ্গে এক গভীর বন্ধুত্বেরও পূর্ণ মিলন ঘটল। চারদিকে আজ এক সাজ সাজ রব। তিহুর অপহৃতা হওয়ার সে অভিশপ্ত রাতের আগে এই বাড়িতে উৎসবের যে প্রদীপ জ্বলে উঠেছিল তা যেন এক ফুৎকারে নিভে গিয়েছিল মাঝপথেই। আলমারিতে তোলা ছিল বিয়ের সরঞ্জাম, ড্রয়ারের কোণে পড়েছিল নিমন্ত্রণ পত্রের গোছা, আর মনের কোণে জমা ছিল এক রাশ বিষাদ। কিন্তু আজ সেই বিষাদকে বিদায় জানিয়ে বাড়িটা যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নব উদ্যমে শুরু হচ্ছে বিয়ের তোড়জোড়। তবে এবার আরেকটু নতুন মাত্রা যোগ করেছে এক নতুন আয়োজন। বিয়ের আয়োজন হাক ম্যানশন কিংবা খান মহল কোথাও হচ্ছে না, বরং সে আয়োজন হচ্ছে খুলনার বিখ্যাত এক কমিউনিটি সেন্টারে। কাল সকালে দুই পরিবারের লোকই রওনা দিবে সেখানে। বিকেলে সেই উৎসব মুখর শোরগোল থিতি এসে এখন এক মায়াবী নিস্তব্ধতার রূপ নিয়েছে। অন্তরিক্ষের বুকে আজ রূপালী চাঁদের একাধিপত্য, নক্ষত্রের মেলা তার চারপাশে। শহরের ব্যস্ততাও যেন আজ এই বাড়ির আনন্দের কাছে হার মেনে একটু ঝিমিয়ে পড়েছে। ম্যানশনের বিশাল ঝোল বারান্দায় একা দাঁড়িয়ে ছিল তিহু। ঝিরঝিরে বাতাসে তার চুলগুলো আবদ্ধ হয়ে মুখে আছড়ে পড়ছে। দৃষ্টি বাইরের আকাশে স্থির। আর মনে ভাবছে কিছু। তৎক্ষণাৎ অনুভূত হলো একজোড়া শক্ত হাত পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। তবে তিহু চমকালো না, কারণ এই স্পর্শের ঘ্রাণ তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। নীল তার চিবুকটা তিহুর কাঁধে রেখে গভীর এক শ্বাস নিল। তিহু দেহের শিহরণ দমিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নীল ফিসফিস কণ্ঠে বলল, মোবারক ম্যাডাম, অবশেষে আমাদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিয়ে নিয়ে আপনার যত অপূর্ণ আশা ছিল সবগুলো এবার পূরণ করব ইনশাআল্লাহ। তিহু এবার চমকে তাকালো নীলের দিকে। সত্যি বলতে বিয়ে নিয়ে অনেক আশা ছিল তার। সবচেয়ে বড় আশা ছিল বউ সাজার, ফটোশ্যুট করার। অন্তত 3 দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান হবে, এটা তার অনেক আগেকার বাসনা। তবে নীলের হুট করেই অমন করে বিয়ে করে নেওয়া, এই সব কিছুর অপূর্ণতায় পর্যবসিত হয়েছিল তার। কিন্তু নীল কি করে জানলো এই কথাগুলো? আর নীল মৃদু হেসে গভীর কণ্ঠে বলল, আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আপনাকে আমার থেকেও 1000 গুণ ভালো চিনি আমি। কিন্তু কিভাবে? নীল তার কথার রেশ ধরে আর একটু কাছে আসতে দরজায় হুড়মুড়িয়ে কারো ঢোকার শব্দ হলো। নীল আর তিহু নিজেদের সামনে নেওয়ার আগেই ঝড়ের ব্যাগে দমে ঢুকলো রাফা সারা পিহু। পিহু উত্তেজনায় বলতে বলতে ঢুকছিল, তিহু দেখে
কে এসেছে? তোমার সেই কলেজের বান্ধবী ফারিন আসছে, সাথে নীল। বাকি কথাটুকু পিহুর গলাতেই আটকে গেল। ব্যালকনির হালকা আলো আধারিতে নীল আর তিহুরে নিবিড় মুহূর্তটা ওদের চোখে পড়তে সবগুলো থমকে দাঁড়ালো। পরিস্থিতি বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না। রাফার সারা পিহু মুহূর্তেই লজ্জায় লাল হয়ে একে অপরের দিকে তাকালো। নিহিত ওদের পেছনেই ছিল। রাফা বোকা হেসে তাকালো তার দিকে। এদিকে তিহু লজ্জায় একেবারে ফিটে গেল। নীলের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে করতে বিড়বিড় করে বলল, ছাড়ুন, কি কেলেঙ্কারি হলো বলুন তো? ওরা এখন সারা বাড়িতে ঢোল পিটিয়ে বেড়াবে। নীল অবশ্য নির্বিকার। সে বিন্দু মাত্র বিচলিত না হয়ে বরং এক চিলতে বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে দরজার দিকে তাকিয়ে উঁচু গলায় বলল, তোমরা কি ওখানে রাত পার করার পরিকল্পনা করেছো, নাকি ভেতরে আসার ইচ্ছা আছে? রাফারা না রুমে ঢুকে সোজা দরজার দিকে দৌড় দিল। তারা বেরিয়ে যেতে নিহিত বের হবার পূর্ব মুহূর্তেই কিছুটা জোর গলায় বলে গেল, না ভাইয়া, আমরা চললাম। তোমরা তোমাদের রোমান্স চালিয়ে যাও। নিচে গিয়ে আমরা বরং বলছি যে কাপলরা এখন খুব জরুরি কাজে ব্যস্ত আছে। নীল চোখ পাকিয়ে তাকাতে নিহিত ছুটে পালালো। ওরা হাসতে হাসতে বেরিয়ে যেতেই তিহু নীলের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, সব আপনার জন্য, নির্লজ্জ মানব। বলে সে বেরিয়ে গেল কক্ষ থেকে। নীল তাকে ধরতে গিয়েও ধরল না। সামান্য হেসে বলল, নির্লজ্জের বাকি নির্লজ্জতা তোলা থাকলো ম্যাডাম, কিছুদিন পর সুদে আসলে পূরণ করব। ফারিন তিহুর বহু পুরাতন বান্ধবী বলা যায়। ছোটবেলায় প্রাথমিক পর্যায়ে একসাথে পড়াশোনা হয়েছিল তাদের। বিদ্যালয় পরিবর্তনের কারণস্বরূপ মাধ্যমিকে আলাদা হয়েছিল তারা, তবে কলেজ পর্যায়ে আবারও এক হয়েছিল তারা। এখন আবার ভার্সিটি পর্যায়ে আলাদা। বড্ড অদ্ভুত তাদের বন্ধুত্ব। এসব ভেবেই হাসাহাসি করছিল তারা। ছাদে আসন পেতে বসে আছে সবগুলো। আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজের নিচে ছাদ শোভিত কৃত্রিম নক্ষত্র রাজের আলোয় নির্ঝর বসে আছে নীলদের সাইডে। উপস্থিত চৌধুরী আবাসনের সকলে। বলা বাহুল্য, চৌধুরী আবাসনের সাথে হকদের সম্পর্ক বহু পুরাতন। উপস্থিত শিশির, নাহিয়ান, রাও, সব মিলিয়ে এই যেন এক চাঁদের হাট। তিহু, ফারিন একে একে শিশিরের পরিচয় করে দিচ্ছে সকলের সঙ্গে। তবে পরিচয় করানোর প্রয়োজন হচ্ছে না তত একটা। ওই যে নাহিয়ানের বউ পরিচয়, তাতে সকলের কাছে বিখ্যাত হয়ে আছে শিশির। ব্যাপারটা তার জন্য যতটা লজ্জার, বাদ বাকি সবার জন্য ঠিক ততটাই উপভোগ্য। গিটারের টুংটাং শব্দে মুখরিত পরিবেশ। সৌজন্য নেহিতে তাজহির আর ঋষদের সঙ্গে ভাব জমেছে বেশ। নিঝুমের সম্পর্ক জমেছে পিহু, রাফা, ফারাদের সঙ্গে। আলাপচারে তার এক পর্যায়ে সৌজন্য বলল, আলাপ অনেক জমিয়েছি ভাই, এবার একটা গান হয়ে যাক। তার সঙ্গে তাল মেলালো উপস্থিত সকলে। ফারিন এমনিতে সর্বদা আমোদপ্রবণ। সে এক প্রকার লাফিয়ে বলল, ওয়াই নট, হয়ে যাক একটা গান। আমার তিহু বেবির বিয়ে বলে কথা, কিন্তু একটা শর্ত আছে। প্রত্যেককে তার বউ অথবা গার্লফ্রেন্ড কিংবা মনের মানুষ যাই হোক, তাকে ডেডিকেট করে মনের কথা বলতে হবে। সেই সঙ্গে অপরপক্ষকে তার রিপ্লাই দিতে হবে। সবাই রাজি? ওকে, তাহলে হয়ে যা। নাহিয়ান এক ঝটকায় কেটে নিল রাউফিনের হাতে থাকা গিটারখানা। তাকে টিটকারি কেটে বলল, শুধু গিটার কেন, শেরওয়ানি পরে বসে থাকলেও তোর জন্য বউ জ্বলবে না। সো সিগারেটটা আমার কাছে দে, আমার বউয়ের উদ্দেশ্যে একটা গান গাই। রাউফিন ভ্রু কুচকে বলল, হারামজাদা, বিয়ে করে নিজেকে খুব বড় হনু মনে করস তাই না? শালা, তোর যে আমলে বিয়ে হয়েছে ওই সময় বিয়ে হলে এতদিনে 10 বাচ্চার বাপ হয়ে যেতাম। হাতের ডিম হতে তুমি এখনো অবধি একটা মেয়ে ফোটাতে পারলে না, আবার বলছো বাচ্চার বাপ হবে। শখ কত! রাউফিন চিৎকার করে বলল, নাহিয়ানের বাচ্চা। ওই আসতে বল, আমার এখনো বাচ্চা হয়নি, আর আপাতত ইচ্ছা নেই। আগে বউয়ের সাথে প্রেম করি ভালো মতো, তারপর ওইসবের প্ল্যানিং। তাদের এমন কথোপকথনে মুচকি মুচকি হাসছে সবাই। তবে এবার বিব্রত হলো শিশির। মানে এই লোকটাও না কখন কি বলতে হয় সেটাও জানে না। নীল পাশ থেকে বলল, শাট আপ স্টুপিডের দল। নাহিয়ান মুখ কুচকে বলল, ওই যে আসছেন আমাদের শাট আপ সাহেব। নে বাবা,
বুঝছি, করলাম চুপ। ক্ষণিকের নিস্তব্ধতা। হুট করেই গিটারের টুংটাং আওয়াজ তুলে নাহিয়ান শিশুরের পানে চেয়ে গেয়ে উঠল। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, জড়িয়েছি মন ভীষণ রকমের অথই জলে। সাঁতার কেটেছে, ঘুমিয়ে হেঁটেছি, একটা ডুবেছি তোরই তো কারণে, তোকে ভালোবাসতে গিয়ে। নাহিয়ানের কণ্ঠে তার দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে শিশির। মানুষটা বরাবরই এমন, সেটা দু একজনের সম্মুখে হোক কিংবা গোটা দুনিয়ার সম্মুখে। ভালোবাসার কথা নির্দ্বিধায় স্বীকারের হিম্মত আছে তার। এরকম গেমে মজা পাচ্ছে না তারা। তাই ফারিন আর মাহা মিলে এবার নতুন ফোন দিয়ে এঁটেছে রিং ঘূর্ণয়ন। যার দিকে পড়বে তাকেই গাইতে হবে গান। আগত্যা সকলে মেনে নিয়েছে, তাই চলছে গানের আসর। হঠাৎ রিংয়ের মুখটা দুর্ঘটনাক্রমে ফারিনের দিকেই পড়ল। বেচারি বোকা দৃষ্টিতে চারিদিকে তাকালো। সকলে হাসছে তাকে দেখে। মাহা বলল, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, কেমন লাগছে এখন? তো আর দেরি কেন, স্টার্ট করো বেবি। ফারিন কাচুমাচু ভঙ্গিতে বোকা হেসে বলল, মানে আমি তো গান গাইতে পারি না। তিহু তৎক্ষণাৎ আটকে দিল তাকে। নাটক কম করো সুইটহার্ট, তুমি খুব সুন্দর গান করো, তাই না নির্ঝর স্যার? সকলে তাকালো নির্ঝরের দিকে। বেচারি ফারিন নাক কুচকে মনে মনে বলল, হনুমানটার কাছে শুনছে। সে নির্ঝরকে কোনো উত্তর না দিয়ে তৎক্ষণাৎ বলল, হ্যাঁ পারি পারি, আর শোনার দরকার নেই, গাচ্ছি। তিহু মাহা একে অপরের দিকে তাকে ঠোঁট চেপে হাসলো। ফারিন নির্ঝরের কলেজের সেই কেমিস্ট্রি তাদের সকলেরই ভালো করে জানা, তাই আজকেও তাদের উস্কে দিতে তিহু ফের বলল, ওহ, শুধু তাই না, তোর সাথে আজকে স্যারও গাইবে। অতঃপর সে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, তাই না স্যার? এতগুলো মানুষের সামনে তাদের বড্ড বিড়ম্বনায় ফেলেছে তিহু। ফারিন দাঁতে দাঁত চেপে চেয়ে আছে মাহা আর তিহুর দিকে। তবে তাতে তাদের কি, তারা ঠিকই লুফে নিচ্ছে মজাখানা। মুহূর্তে কিছু অতিবাহিত হলো। হঠাৎ নির্জনতা চিরে শোনা গেল ফারিনের মেলির সুরেলা কণ্ঠস্বর। ভালো লাগে না কেন জানি না, তোমাকে হারালে চোখের আড়ালে মনে জাগে দুরাশা। ফারিন ইচ্ছাকৃত এমন গান গেয়েছে যাতে নির্ঝর প্রত্যুত্তর না দিতে পারে। তবে তাদের সকলকে অবাক করে দিয়ে তার গানের কলিটা বাতাসে মেলাতে নির্ঝরকে উঠল, মনের মাঝে পাবে খুঁজে যখনই আমাকে হারাবে দু চোখে, আমি সেই ভালোবাসা। বিস্মিত হলো ফারিন। তবে শর্ত অনুযায়ী তাকে পুনরায় গাইতে হলো পরবর্তী কলিগুলো। নির্ঝরও গাইল পরপর। এমন জাদু করেছে মন ভালোবাসার কথাটা। ফারিন নির্ঝরের সুর কল্লোল বায়ুতে তখনও বিদ্যমান। তাদের রসানি মুচকে মুচকে হাসছে সবগুলো। তৎক্ষণাৎ আবার ঘোরানো হলো রিংখানা। তবে এবার সেটা ঘুরল নিহিতের দিকে। বেচারা বিস্ফোরিত নয়নে তাকালো সকলের দিকে। অজুহাত দেখিয়ে সেখান থেকে উঠে যেতে নিতেই সৌজন্য হাতখানা চেপে ধরল তার। কোথায় যাচ্ছ? গান কে গাইবে? আসলে আমার গলা ভেঙে গেছে আজকে। ওসব অজুহাত তো কাজ হবে না স্যার, গানটাও গিয়ে যাও। তার এমন দশায় সকলে যখন হাসছে তৎক্ষণাৎ রাফা টিটকারি কেটে বলল, আরে ছাড়ুন ভাইয়া, গাদা দিয়ে কি হাল চাষ করা যায়? ওর থেকে বরং আবার রিং ঘোরান। রাফার সূক্ষ্ম অপমানটা বেশ গায়ে লাগলো নিহিতের। নাপাস করে সেখানে বসে সে বলল, তুই কি আমাকে অপমান করতে চাইলি? একদম না, মান থাকলে তো অপমান করব, তাই না? নিহিতের রাগের আগুনে ঘি ঢাললো কথাগুলো। সে সৌজনের হাত থেকে গিটার খানা এক প্রকার কেড়ে নিয়ে বলল, সবাইকে নিজের মতো মনে করিস? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি না, বলছি। আমি না চাইলেও গানের সুর হবে, কিন্তু তোর মতো কাকের গলা দিয়ে কাকা ছাড়া আর কোনো শব্দ বের হবে না। রাফা ভ্রুকুচকে রাগে ভঙ্গিমায় কিছু বলার আগে নিহিত গিটারে টুংটাং শব্দ তুলে গেয়ে উঠল, তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল।
তুই কবে যে বুঝবি বল পাগল মনের ওথাল পাথাল হলো বাঞ্জারা বাঞ্জারা হলো বাঞ্জারা বাঞ্জারা হলো বাঞ্জারা বাঞ্জারা নিহিতের কণ্ঠে স্তব্ধ হয়ে বসে আছে রাফা। বেচারে ভীষণ রকম তবদা খেয়েছে। এদিকে বড়গুলো বোধ হয় বুঝেছে নিহিতের মনোভাব। নিহিত রাফার দিকে তাকে মুচকি মুচকি হাসছে তারা। হঠাৎ তিহু আরেকটু ফুরন কেটে বলল, তা তা তোমার আহা আহা মেবি তোমার পাগল মনের উথাল পাথাল বুঝে গেছে দেবরজি। মুখ চেপে হাসছে সবগুলো। তিহু রাফাকে পাশ থেকে খুঁচিয়ে বলল, সামথিং সামথিং। রাফা চোখ কুচকে তাকালো তার দিকে, মুখে বলল, নাথিং নাথিং। রাত তখন বেশ গভীর। এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র তখনও হাক মানসনের ছাদে উচ্ছ্বাসে মগ্ন। এই প্রাণবন্ত তরুণ তরুণীর দলটি যেন আকাশের সেই ছায়া পথেরই একটি জীবন্ত স্ফুলিঙ্গ। আগত শীতের আমেজ মিশানো ঝিরঝিরে হাওয়া আর কৃত্রিম আলোকসজ্জার মায়াবী মায়া মিলে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। আকাশের ওই রূপালী চাঁদটা ঠিক মাঝ আকাশে সে স্থির হয়েছে, যেন সে উৎসুক হয়ে দেখছে এই মর্তের আনন্দলীলা। হঠাৎ রিংটার শব্দে ঘুরে ঠিক নীলের সামনে এসে থেমে গেল। মুহূর্তে সবার দৃষ্টি গিয়ে স্থির হলো গম্ভীর আর শান্ত স্বভাবের নাতা ওয়াহাজ খান নীলের উপর। ফারিদ চিরকালই একটু সাহসী আর ঠোঁট কাটা। সে এক চিলতে দুষ্টুমি হাসির ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল, নীল ভাইয়া, একটা কথা কিন্তু আমরা সবাই জানি, শুনেছি আপনি নাকি আমাদের এই তিহু বেবিকে না দেখেই ভালোবেসে ফেলেছেন। শুধু ওর অস্তিত্বের টানেই আপনি পাগল ছিলেন। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের কিউরিসিটির শেষ নেই, যে না দেখে কি করে ভালোবাসা যায়। তো আপনার না দেখা ভালোবাসাকে এতদিন পর আপন করে পাচ্ছেন, আপনার মনোভাবটা প্লিজ একটা গানের মাধ্যমে আমাদের জানান। তিহু লাজুক দৃষ্টিতে কটমট করে তাকালো ফারিনের দিকে। ফারিন তার দিকে চেয়ে অনবরত ভ্রু নাচিয়ে চলেছে। সবার উৎসুক চাহনি এখন নীলের দিকে। নীল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর অত্যন্ত ধীরস্থিরভাবে গিটারের তারে আঙ্গুল ছোয়ালো। নীল তিহুর চোখের দিকে স্থির দৃষ্টি রেখে গেয়ে উঠল, नूरे जहान और नूरे मोहब्बत दोनों जुड़े तुझसे पिया, पागलिया जोगी मुझको कहा तुम, हाँ मेरा इश्क सबसे जुदा, तेरी ही खातिर लो सुजन्म में, चाहे हो जो भी भोला, ना मैं हुआ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो कदमों में सर रख लो। ভাদ্রের শেষ আর আশ্বিনের শুরু। শরতের এই মাহেন্দ্রক্ষণে আকাশ যেন আজ ধোয়া তুলোর মতো সাদা মেঘের ভেলায় সেজেছে। খুলনার ভৈরব নদের কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সে বিশাল কমিউনিটি সেন্টারটি আজ যেন কোনো রাজকীয় প্রাসাদের রূপ নিয়েছে। চারিদিকে কাশফুলের দোলা আর শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণে মম করছে চারপাশ। আজকের দিনটা যেন অন্য দিনগুলোর চেয়ে একটু বেশি সুন্দর, একটু বেশি মায়াবী। তিহু নীলের পরিণয়ের পূর্ববর্তী হলদিয়া আয়োজন আজ। তবে এই আয়োজনে নেই কোনো কৃত্রিম আধুনিকতার ছোঁয়া। নীল তিহুর ইচ্ছাতেই পুরো বের তোড়জোড় করা হয়েছে 90 দশকের সে চিরায়ত বাঙালিয়ানা রীতিতে। ঝকঝকে নিয়ন আলোর বদলে ব্যবহার করা হয়েছে সারি সারি টুনি লাইট। কৃত্রিম ফুলের পরিবর্তে সতেজ ফুলের গন্ধ আর সৌন্দর্যে আবৃত অঙ্গন। সেই সময়ের সে আভিজাত্য যেন প্রতিটি কোণায় ফুটে উঠেছে। ঘড়ির কাঁটায় সকাল 11টা ছুঁই ছুঁই। হলুদের আয়োজনে মুখরিত কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ। পুরো প্রাঙ্গণ জুড়ে হলুদের ছোঁয়া। গাঁদা ফুলের মালায় ছেয়ে গেছে চারপাশ, আর মাটির সারা কুলা দিয়ে সাজানো হয়েছে প্রবেশ পথ। প্রবীণেরা হলুদ বাড়ছেন আর নবকুড়িগুলো সেগুলো মাখাচ্ছে একে অপরের গণ্ডদেশ বরাবর। দূরে তৈরিকৃত পুষ্পাসনে বসে আছে আয়োজনের প্রধান উপলক্ষ এমপি ওয়াহাজ খান নীলের অর্ধাঙ্গিনী নুরাইন ওয়াহাজ খান। কৃত্রিম সাজসজ্জাহীন তাকে মনে হচ্ছে যেন প্রাচীন কাব্যের মলার থেকে উঠে আসা কোনো এক মায়াবিনী, যে বর্তমানে রাসহীন হয়েছেন। তার পরনে কোনো জমকালো পোশাক নেই, বরং আছে 90 দশকের সে চিরচেনা আভিজাত্যে খাড়া সরু লাল পাড়ের একটি বাসন্তী রঙের সুতি শাড়ি। সেই শাড়ি পরার ধরনেও রয়েছে বাঙালি আনার ছোঁয়া।
নিপুণভাবে কুচি করা শাড়ির আঁচলটা তার বাম কাঁধে পিন করা, যা তার ছিপছিপে গড়নকে আরো মোহনীয় করে তুলেছে। তিহুর রূপ আজ কোনো প্রসাধন সামগ্রীর উপর নির্ভর করেনি। তার কপালে জলজল করছে ছোট্ট একটি কালো টিপ, আর দু চোখে লেপে দেওয়া হয়েছে ঘন কালো কাজল। কাজল রাঙা সে চোখ দুটোতে আজ রাজ্যের লজ্জা আর সুখের লুকোচুরি। তার দীর্ঘ ক্যাশরাশি পিঠের উপর খোলা নেই, বরং পরম যত্নে একটি বেনি করা হয়েছে। সেই বেনির ভাঁজে ভাঁজে গেঁথে দেওয়া হয়েছে তাজা শিউলি আর বেলি ফুলের মালা। গলায় নেই কোনো হিরে জহরত, তার বদলে সেথায় শোভা পাচ্ছে গাদা রজনীগন্ধার তৈরি সতেজ ফুলের গহনা। কানেও ফুলের তৈরি বড় বড় ঝুমকো দুল, যা প্রতিটি নড়াচড়ায় তার চিবুক ছুঁয়ে যাচ্ছে। হাতের কবজি ভর্তি রেশমি লাল আর হলুদ রঙের চুড়ি, যাদের টুংটাং শব্দে নিস্তব্ধতাও যেন সুর খুঁজে পাচ্ছে। রোদের এক চিলতে আভা যখন তিহুর হলুদ মাখা মুখখানিতে এসে পড়ছে, তখন তাকে ঠিক যেন ভাদ্রের তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির মতো স্নিগ্ধ দেখাচ্ছে। আত্মীয়রা এক পলক তাকিয়েই যেন চোখ সরাতে পারছে না। তিহুর প্রতিটি অঙ্গভঙ্গিতে আজ মিশে আছে এক অদ্ভুত সারল্য, যা আজকের এই যান্ত্রিক যুগে খুঁজে পাওয়া ভার। তাই তার থেকে দৃষ্টি ফেরানোটাও দুষ্কর উপস্থিত সকলের পক্ষে। হঠাৎ মাহা নাহা ফারিন তাদের এতক্ষণ যাবৎ পরিকল্পিত দুষ্টমিটার সূচনা করলো। তাদের সাথে যুক্ত হলো শিশির আর আনায়াও। কাল একটা বিশেষ কারণে আনায়া না আসতে পারলেও আজকে ঠিকই উপস্থিত সে। সবাই মিলে হলুদের বাটি থেকে মুঠো ভর্তি হলুদ তুলল। অতপর পরনের শাড়িটা হাতের সাহায্যে সামান্য উঁচিয়ে ছুটে গেল তিহুর কাছাকাছি। প্রত্যেকটা হাতের ছোঁয়ায় হলুদ হয়ে উঠল তিহুর লাবণ্যময়ী মুখশ্রী। তিহুর মুখে হলুদ ছুঁয়ে তার প্রাণ সুখী মাহা গান ধরল সুরেলা কণ্ঠে। এলো যে এলো খুশি লগন, এলো যে এলো খুশি লগন, আসবে সে তাই লাজে রাঙাবন, আসবে সে তাই লাজে রাঙাবন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। পাশ থেকে রাফা একযোগে গেয়ে উঠল। শিলপাটায় হলুদ বাটা থামিয়ে প্রবীণরা আর চোখে চাইলেন পুষ্পাসনের দিকে। সবার মুখে এক চিলতে তৃপ্তির হাসি। ঠিক এভাবেই তো 90 দশকের বিয়েগুলোতে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যেত। প্রবীণদের সেই অভিজ্ঞ হাতের হলুদ বাটার গতি যেন কিছুটা মন্থর হয়ে এলো এই আনন্দের জোয়ারে। রাফা, সারা আর পিহু বাড়ির এই চঞ্চল কিশোরী বাহিনী এতক্ষণ শুধু দেখছিল, কিন্তু গানের সুর কানে যেতেই তারা আর স্থির থাকতে পারল না। পিহু গিয়ে মাহার হাত ধরল। যোগ হলো সারা আর রাফাও। তাদের এই প্রাণবন্ত কল কাকুলিতে যেন বিয়ের আসরে নতুন প্রাণের সঞ্চার হলো। মাহা, নাহার, ফারিন একে অপরের দিকে চোখ টিপল। আনা আর শিশিরও তৈরি। তারা 5 জন মিলে একযোগে গিয়ে তিহুর 2 হাত ধরল। তিহু কিছুটা হাঁক চোখে গেল, লাজুক কণ্ঠে বলল, আরে কি করছিস তোরা? কিন্তু কে শুনে কার কথা? মাহা হাসতে হাসতে বলল, ডোন্ট শাই সুইটহার্ট। তারা 4 জন মিলে প্রায় জোর করে তিহুকে সেই পুষ্পাসন থেকে টেনে নামালো আসরের মাঝখানে। তিহু রেশমি চুড়ির রিনিঝিনির শব্দ আর তার পায়ে পড়া আলতা রাঙা আভা যেন মাটির মেঝেকেও রঙিন করে তুলেছে। সবাই গোল হয়ে ঘিরে দাঁড়ালো তাকে। মাঝখানে তিহু ঠিক যেন এক গুচ্ছ রক্তরাঙা গোলাপের মাঝে একটি স্নিগ্ধ শিউলি। মাহার গানের র্যাশ ধরে এবার তিহুর পালা। তিহু শুরুতে একটু ইতস্তত করলেও চারপাশের এই অকৃত্রিম ভালোবাসা আর নিজের মনের কোণে জমে থাকা নীলকে পাওয়ার সুখানুভূতি তাকে সাহস দিল। সে তার কাজল রঙা চোখ জোড়া এক পলক বন্ধ করে গভীর শ্বাস নিল। পরক্ষণে সে গাইতে শুরু করলো এক অদ্ভুত মায়াবী সুরে। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি, জাদুর কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি, নিজেরই কাছে নিজেই আজ তাই অচেনা যে আমি, যেন বদলে গেছি এক পলকে। হলুদের অনুষ্ঠানে কনের এমন গান হয়তো বড্ড অপরিচিত উপস্থিত লোকজনের সম্মুখে। তারা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে কোণের দিকে। সকলে বেশ ভালোই অনুভব করছে প্রিয় মানুষটার সাথে যদি কেউ পূর্ণতা পায় তাহলে তার আনন্দ ঠিক কতখানি হয়। কমিউনিটি সেন্টারের অন্য প্রান্তটিও আজ সেজেছে ভিন্ন এক আভিজাত্যে। তিহুর দিকটা যেমন স্নিগ্ধ আর মায়াবী, নীলের দিকটা তেমনই পৌরুষদীপ্ত আর উৎসব মুখর। বিশাল হল ঘরের মাঝখানে বাঁশ আর শীতল পাটি দিয়ে আভিজাত্যের ছোঁয়ায় তৈরি করা হয়েছে একটি মাচা, যার চারপাশ ঘিরে ঝুলছে কাঁচা আম পাতা আর গাঁদা ফুলের ঘনমালা।
মাঝখানে রাখা একটি কাঠের কারুকার্য খচিত পিঁড়ি, যেখানে আজকের অনুষ্ঠানের মধ্যমণি ওয়াহাজ খান নীল। নীলের পরনে আজ কোনো দামি ডিজাইনের পাঞ্জাবি নেই। সে পরেছে তসরের সিল্কের একটি ঘিয়ে রঙের আদ্যির পাঞ্জাবি, যার গলায় আর হাতায় সূক্ষ্ম সুতোর কাজ। পাঞ্জাবের বোতামগুলো খোলা, যা তার চওড়া কাঁধ আর তার ব্যক্তিত্বে এক ধরনের শিথিল আভিজাত্য এনে দিয়েছে। তার সুঠাম দেহ আর ফর্সা গায়ের রঙের সেই ঘিয়ে রঙটি যেন এক অন্যরকম দ্যুতি ছড়াচ্ছে। নীল সাধারণত গম্ভীর স্বভাবের হলেও আজ তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। তার বন্ধু আর অনুসারীদের ভিড়ে ঘরটি সরগরম। নীলের ভাইদের দল মিলে তাকে ঘিরে ধরেছে। তাদের পরনেও পাঞ্জাবি, তবে রঙে রয়েছে ভিন্নতা। হঠাৎ করেই নীলের ডান হাত ধরে টান দিল রাফিন। নীল ভ্রু কুচকে হাসল। কি শুরু করলি তোরা? আমাকে তো শান্তিতে বসতে দিবি? রাফিন হাসতে হাসতে বলল, আজকের দিনে আপনার শান্তি নেই ভাইয়া, আজ শুধু হলুদ আর হুল্লোড়। নীলের কপালে আর গালে যখন বয়োজ্যেষ্ঠরা পরম মমতায় হলুদের ছোঁয়া দিয়ে যাচ্ছেন, ঠিক তখনই বন্ধুদের দল শুরু করলো তাদের হুল্লোড়। 90 দশকের সে বিখ্যাত গানগুলো স্পিকারে বাজছে জোর শব্দে। নীলকে জোর করে টেনে দাঁড় করানো হলো। আজ কেউ আর সেই ভালো নেতাকে ভয় পাচ্ছে না, কেননা নেতা সাহেবের চোখে মুখে এক অন্যরকম তৃপ্তি। প্রিয় অর্কিডকে আপন করে পাচ্ছে সে। সময়টা গোধূলি লগ্ন, আকাশটা কমলাভ, আসন্ন শীতের এক অন্যরকম আবহাওয়া। ঝিরে ঝিরে বাতাসে দেহ তুলে শিহরণ। পুরো কমিউনিটি সেন্টার আবৃত হলুদ আর সবুজ পর্দায়। 90 দশকের ন্যায় হলুদ সন্ধ্যার আয়োজনে সজ্জিত সেটি। সন্ধ্যার টিমটিমে আলোর মাঝেই কমিউনিটি সেন্টারের ঝুল বারান্দা দিয়ে হাতে অজস্র সাজসজ্জার ডালা নিয়ে এগোচ্ছিল মাহা। হলুদ সন্ধ্যা আয়োজনে নীল আর তিহুর পরিবার একসঙ্গে করায় দুই পরিবারের লোকজনই এক জায়গাতেই উপস্থিত থাকবে। ঝিরে ঝিরে বাতাসে বারান্দায় লম্বা পর্দাগুলো পতপত করে উঠছে। হঠাৎ একটি বিশাল পর্দার আড়াল থেকে অতর্কিতে কেউ সামনে এসে দাঁড়াতেই মাহা থমকে গেল। হাতের ডালাটা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু শক্ত দুই জোড়া হাত আলতো করে মাহার হাত আর ডালা দুটোকে সামনে নিল। মাহা চমকে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে রাফিন, তসরের পাঞ্জাবিতে তাকে আজ অন্যরকম এক আভিজাত্যে ঘিরে রেখেছে। মাহা বুক ভরে শ্বাস নিয়ে রাগান্বিত স্বরে বলল, পাগল নাকি তুমি? এভাবে কেউ ভয় দেখায়? হাত থেকে ডালাটা পড়ে গেলে কি হতো বলো তো? রাফিন মাহার হাতের উপর থেকে নিজের হাত না সরিয়েই একটু ঝুঁকে এলো। চোখে দুষ্টুমির হাসি মেখে ফিসফিস করে বলল, ডালা পড়লে ডালা তোলা যেত মাহা, কিন্তু আমার হার্টবিট যে তোমার জন্য থেমে গিয়েছিল, সেটাকে কে ঠিক করতো? মাহা চোখ পাকিয়ে বলল, নাটক একদম কম করবে রাউফি, ছাড়ো আমায়, ভেতর অনেক কাজ বাকি। রাফিন ছাড়ল না, বরং আরও একটু কাছে এগিয়ে এলো। মাহার কানের কাছে মুখ নিয়ে নরম গলায় বলল, আজকের এই শরতের সন্ধ্যায় তোমাকে ঠিক ওই নীলকণ্ঠী অপ্সরার মতো লাগছে। আচ্ছা, বাসন্তীর রংটা কি তোমার জন্যই তৈরি হয়েছিল? মাহার গাল দুটো মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল। সে চট করেই এদিক ওদিক তাকিয়ে রাফিনের হাত ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে গেল। পরক্ষণেই মলিন হেসে বলল, আমি কিন্তু কালো জনাব, তাই সবসময় প্রশংসা করুন না। ডাইজেশন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? সব কথা হজম হয় না, কিছু কথা বড্ড গায়ে লাগে। তাকে কথা শেষ করতে না দিয়েই তার হাত ধরে নিজের দিকে টান মারল রাফিন। বক্ষদেশ বরাবর এনে তার গাঢ় লাল রঞ্জকে আবৃত উষ্ঠা ধরে তর্জনী থেকে সতর্কসূচক শব্দ উচ্চারণ করে বলল, লিসেন টু মি লাভ লাইন, রঙের খেলায় পৃথিবীর মোহ থাকতে পারে, কিন্তু ভালোবাসার কোনো নির্দিষ্ট বর্ণ হয় না। তামাটে হোক কিংবা শ্বেত শুভ্র, হৃদয় যদি কারোর মলাটে একবার নাম লিখে ফেলে, তবে তার থেকে সুন্দর আর কিছুই হয় না। কিন্তু পৃথিবীতে তো সবাই সৌন্দর্যের পূজারী জনাব। তাই নাকি? হ্যাঁ। সাদা যদি এতই সুন্দর হয়, তাহলে কাফনের কাপড় দেখলে ভয় পাও কেন? আর কারো যদি এতটাই খারাপ হয়, তাহলে চুল সাদা হলেও রং করো কেন? তাতে রাফিনের অকাট্য যুক্তির মুখে মাহা যেন মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেল। তার ডাগর চোখের পলক থমকে গেছে রাফিনের গভীর চোখের মায়ায়।
এই একটা প্রশ্ন যেন মাহার মনের সব হীনমন্যতাকে এক লহমায় ধুয়ে মুছে সাফ করে দিল। সে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল রাউফিনের দিকে। চারপাশে টুনি লাইটের টিমটিমে আলো রাউফিনের তীক্ষ্ণ নাসিকা আর ফর্সা চিবুকে এক মায়াবী ছায়া ফেলেছে। মাহার মনে হলো এই মানুষটির সামনে দাঁড়ালে নিজের গায়ের রং নয় বরং নিজের অস্তিত্বকেই খুব দামি মনে হয়। বাতাসের ঝাপটায় বারান্দার পর্দাটা একবার তাদের দুজনের মাঝখানে আড়াল তৈরি করলো, আবার পরক্ষণে সরিয়ে দিল। মাহা আলতো করে রাউফিনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ঠিকই, কিন্তু এবার তার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি। সে ডালার ফুলগুলো একটু ঠিকঠাক করে নিল। রাউফিনের চোখের দিকে সরাসরি তাকিয়ে মৃদু স্বরে বলল, সব উত্তর কি আজকেই দিয়ে শেষ করে ফেলবে? বাজি হারার জন্য তো কিছু বাকি রাখা দরকার জনাব। বলেই মাহা চট করে ঘুরে ভেতর দিকে হাঁটা দিল, কিন্তু তার দ্রুত পায়ে চলার ভঙ্গিতে আর হাতের চুরির শব্দে রাফিন স্পষ্ট বুঝতে পারল মেয়েটা ভেতরে কতটা টালমাটাল। রাফিন বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে মাহার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শরতের এই উদাস হাওয়া আর মাহার স্বরের বাসন্তী রং যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পেছন থেকে কেউ একজন ডাক দিতেই রাফিন নিজেকে সামলে নিল। মুচকি হেসে বিড়বিড় করে বলল, রং দিয়ে নয় মাহা, তোমাকে আমি তোমার এই অভিমান মন দিয়ে জিতে নেব। সন্ধ্যার পরিবেশটা মায়াবী, যেন কোনো স্বপ্নপুরী। 90 দশকের ন্যায় মোমবাতির নিয়ন আলোয় এ যেন এক মায়াবী কুহক। ভেতরে গুচ্ছ গুচ্ছ তাজা ফুলের সুবাস মামা করছে। দৃষ্টিনন্দন পরিবেশ, সে সঙ্গে দৃষ্টিকারে উপস্থিত সকলের পোশাক আশাক। সকলে সেজেছে 90 দশকের সাজে। রমণীদের প্রত্যেকেই শাড়ি পরার ধরনে সে 90 দশকের সিগনেচার স্টাইল। সরু কুচি করা আঁচলটা পেন দিয়ে কাঁধে আটসাট করে আটকানো, আধুনিক স্লিভলেস ব্লাউজের বালাই নেই। সবার পরনে কোনোই পর্যন্ত লম্বা হাতার ব্লাউজ, যার বর্ডারে সামান্য সুতোর কাজ। প্রত্যেকেই ক্যাশ বিন্যাসে পরম যত্নে করা হয়েছে বড় গোল খোপা, আর সেই খোপাকে গোল করে ঘিরে রাখা হয়েছে তাজা বেলি ফুলের মালা। কেউ বা আবার কানের পাশে গুজে রেখেছে একটি বড় লাল গোলাপ। আর বাড়ির পুরুষগুলোর পরনে এক রঙা পাঞ্জাবি, আর নবকুড়িগুলো কাঁধে আড়াআড়িভাবে রাখা পাতলা দুপাট্টা। উপস্থিত নীল তেহুর পরিবারের সকলে এসেছে, মাহা রিশাদের পরিবারও, সেই সাথে নীলের মামা বাড়ির সকলে। সৌভিক, কুহেলিকা, জুনাইয়া, ফারিসা, ফাহা, হাদ, জুনায়েদ, সামির সকলেই সম্মুখের পুষ্পাসনে বসে আছে নীল তিহু। তাদের মাঝে গাধা শিউলির মিশ্রণে তৈরি একটি বিশাল পর্দা দিয়ে বিভাজন করা হয়েছে। তবে সেই পর্দার ফাঁকগুলি নীল বারংবার দেখছে প্রিয়তমাকে। নিয়ন আলোয় সকলের অগোচরে। হঠাৎ নিয়ন আলোয় তিহুর সম্মুখে হাজির হলো রাফা, নীরা, নাহা, নিহিত, ফারিসা, ফাহাদ, সামির, জুনায়েদ। একযোগে তারা গিয়ে উঠল। তাদের গানে মিটিমিটি করে হাসছে উপস্থিত সকলে। হঠাৎই মেয়েগুলোকে এক সাইডে সরিয়ে দিয়ে নিহিত, সামির, জুনায়েদ, ফাহাদ তিহুর উদ্দেশ্যে গেয়ে উঠল, গুলুমুলু বা বিজান, আমরা তোমার দেওরা কালা চান। ও গুলুমুলু বা বিজান, আমরা তোমার দেওরা কালা চান। তোমার না দেখলে ভাবি বাঁচে না পরাণ। এদিকে মেয়েগুলো কোমরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে ছেলেদের এমন কাণ্ডে। মাহাপিহু, রাফা সারাকে নিয়ে পাশে সরে এসেছে। যেহেতু তারা সম্পর্কে নীলের শালী, তাই অন্য ছক কষছে। ছেলেগুলো সরে যেতেই তারা নীলকে ঘিরে ধরে গেয়ে উঠল, দুলা ভাই, দুলা ভাই, ও আমার দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, ও আমার দুলা ভাই, চলে না সিনেমা দেখিতে আজি যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। তাদের এমন কাণ্ডে হেসে কোটি কোটি সকলে সশব্দে হেসে উঠেছে। কেউ কেউ বেচারা নীল পড়েছে বিড়ম্বনায়। তাদের সকলকে সরিয়ে নাসরিন হক কিছুটা রাগী কণ্ঠে বললেন। তারা মুখ ভেঙচি কেটে সরে আসলো। হাসি আড্ডায় অতিবাহিত হতে লাগলো মুহূর্তগুলো। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে ওয়ালিদ খান মির্জা সূচনার হাত ধরে টেনে উঠে গিয়ে উঠলেন, বলো না কি হয়ে চাঁদ সিতারে, বলো না কেন এই চাঁদ আর তারাগুলোকে লাগতে হয় মুখড়ে তোমারা? তোমার মুখের মতোই মনে হয়। ঝুঁকে বদন পে হাওয়ায়ে এ মেহকি,
এই নুয়ে পড়া শরীরের মাতাল হওয়া সুবাস। রাত ভি হ্যাঁ কুছ বেহকি বেহকি। রাতটা আজ কেন জানি বড্ড দিশেহারা। ওয়ালিদ খানের এমন কাণ্ডে ইতিমধ্যে বাকরুদ্ধ সকলে। মির্জা সূচনা বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন, মুখ চেপে হাসছেন প্রবীণরা। এদিকে তাদের এমন কাণ্ডে রাফিন মাহার পাশ ঘেঁষে এসে দাঁড়িয়ে বলল, চলো না লাভলাইন, আমরাও একটা ডান্স করি। দেখো মামু মামিমা কেমন দারুণ একটা পারফরমেন্স করলো, চলো না আমরাও যাই। মাহা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তারা করেছেন কারণ তারা ম্যারিড, তুমি আমি ম্যারিড। রাফিন বিরক্তিতে মুখ কুচকে বলল, এখানে বিয়ের কি সম্পর্ক? বিয়ে সব আরে আসো তো। বলে রাফিন একটানে মাহাকে সকলের সামনে নিয়ে আসলো। মাহা বিস্ফোরিত নয়নে চেয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে যেতে রাফিন তার ওড়নার আঁচল টেনে এগিয়ে উঠল। अभी तो ये पहली मंजिल है, তুমি তো अभी से घबरा गए, मेरा क्या हो गया, सोचो तो जरा। সকলেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে মাহা রাফিনের দিকে, বিশেষত মাহার বাবা মা। মাহা সকলের দৃষ্টি এড়িয়ে ফের পূর্বের অবস্থানে ফিরে এলো। রাফিন মিটিমিটি হাসলেও মাহা কটমট দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। এদিকে পর্দার কোনো এক ছিদ্র গলে নীল হাত রাখলো তেহুর হাতে। বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কেঁপে উঠল তেহু। বিস্মিত দৃষ্টিতে তাকালো পাশে। নীলের ঠোঁটে তৃপ্তির হাসি। আলগোছে সে চেপে ধরল তিহুর কোমল হাতখানা। তিহু হাত ছাড়িয়ে নিতে যেতেই নীলার শক্ত করে ধরল হাতখানা। নওশাদ হক আর ওয়ালিদ খানের বন্ধুত্ব সম্পর্ক সবসময় চুলোচুলি মার্কা বলা যায়। ওয়ালিদ খান কিছু করেছেন আর নওশাদ খান সেটা করবেন না, হতে পারে না। সেজন্যই ওয়ালিদ খানের পারফরম্যান্সের পর থেকে প্রস্তুতি নিচ্ছেন নওশাদ হক। তাই মাহা রাফিন যেতেই তৈবা জামানকে নিয়ে তিনি উপস্থিত হলেন সকলের সম্মুখে। সহধর্মিনীকে নিয়ে গেয়ে উঠলেন, देखा एक ख्वाब तो ये सिलसिले है, दूर तक निगाहों में हाई गुल खिले हुए। তবে এবার আরেকটু মাধুর্য মেশালেন তৈবা জামান। স্বামীর সঙ্গে সঙ্গে তিনিও গাইলেন। বাবা মাকে এমন খুনসুটিতে দেখে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকালো তিহু। পরতে পরতে অনুভব করলেও সঠিক মানবকে জীবনে গ্রহণ করার সফলতা। নিস্তব্ধ রজনী, ঘুমন্ত চারিধার। কাল সকালে পূর্ণতা পাবে এক উন্মাদ প্রেমিকের প্রণয়। সকল বাধা বিপত্তি পেরিয়ে পরিণয় লগ্নের অতি কাছে তারা। কমিউনিটি সেন্টারের ছাদটা বিস্তর। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বাভাবিকভাবেই হেঁটে যেতে বোধহয় মিনিট 10 লাগবে। বর্তমানে ছাদটির পূর্ব প্রান্তের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে একজোড়া কপত কপতি। পূর্ণিমার উজ্জ্বল আলো সরাসরি এসে পড়ছে তাদের মুখশ্রী বরাবর। দাঁড়িয়ে আছে নীল তিহু। তিহুর হাতে এখনো মেহেদির গাঢ় লাল আভা লেগে আছে, যারা ওষুধের সুঘ্রাণে শীতল বাতাসে এক মায়াবী মাদকতা ছড়িয়ে দিচ্ছে। নীলের পরনে স্লিভলেস শার্টের হাতাগুলো কোনই পর্যন্ত গুটানো। তিহু আলতো করে নিজের মেহেদি রঙা হাত দুটো কার্নিশের উপর রাখলো। নীলে এক দৃষ্টি তাকিয়ে আছে তিহুর সেই কাজল রাঙা চোখের দিকে, যেখানে আজ চাঁদের আলোর চেয়েও বেশি উজ্জ্বলতা। নীল কিছুটা এগিয়ে সে তিহুর খুব কাছে দাঁড়ালো। তার গলার স্বর আজ বড্ড শান্ত, বড্ড ভারী। জানো নূর? তিহু প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। নীল বলতে আরম্ভ করলো, আমাদের বিয়ের সব আয়োজন 90 দশকের মতো কেন জানো? তিহু তখনও জিজ্ঞাসু দৃষ্টি মেলে। নীল পূর্ণবার বলল, কেননা 90 দশকে ভালোবাসা মানে ছিল অপেক্ষা। সেই সময় প্রেম আজকের মতো মুঠোফোনের স্ক্রিনে বন্দি ছিল না, বরং ছিল চিঠির ভাঁজে জমানো এক বুক আকুলতা। একটা মানুষকে পাওয়ার জন্য তখন বছরের পর বছর সবুর করতে হতো, ঠিক যেমনটা আমি করেছি তোমার জন্য। সব শুনে আর মনে তিহু হুট করে বলল, আপনি আমাকে কতটা ভালোবেসেছেন, আমি তো কখনোই তাতে আপনার সমান হতে পারবো না। নীল আলগোছে হাত রাখলো তিহুর হাতে। চাঁদের আলোয় মেহেদি রঙা সেই হাতখানা নিজের হাতে নিয়ে তালু বরাবর চেয়ে বলল, এই যে বহু আকাঙ্ক্ষিত হাতে আমার নামটা জলজল করছে, এর চেয়ে বেশি আর কিছু চাই না ম্যাডাম। তিহু মুগ্ধ হাসলো। মানুষটাকে সে যত দেখে তত অবাক হয়।
উপলব্ধি করে পুরুষের ভালোবাসা আসলেও মারাত্মক সুন্দর। তবে নারী তোমার ভাগ্যে থাকতে হবে তা। অতিবাহিত হয়েছে বেশ অনেকক্ষণ। তিহুর এবার যাওয়ার পালা। বলা চলে এক প্রকার লুকিয়ে লুকিয়ে দেখা করছে তারা, কেননা প্রবীণদের থেকে কড়া নির্দেশ আছে বিয়ের আগে কোনো মতেই বর কনে দেখা করা যাবে না। তবু শুধু নীলের জোড়াজোড়িতে এক প্রকার বাধ্য হয়ে তিহু পাশে ঘুমানো মা আর কাকিমণিকে ফাঁকি দিয়ে এসেছে। তিহু ভাবলো ব্যাপারটা বলবে নীলকে, যদিও সে ভালো করে জানে নীল রাজি হবে না, বলবে আরও কিছুক্ষণ থাকতে, কিন্তু সেটা আর সম্ভব নয়। কেউ তাদের কিছু বলবে না এটা নিশ্চিত, কিন্তু শুধু শুধু লজ্জা পেতে হবে তিহুকে। তাই সে নীলকে বলতে যাচ্ছিল প্রস্থানের কথা, কিন্তু তার আগেই হঠাৎ নীরবতার বুক চিরে তার কর্ণগোচর হলো দূর হতে ভেসে আসা কারো ফিসফিসানি আওয়াজ। তিহু চট করে ব্যস্ত হাতে নীলের মুখ আঁকড়ে ধরে সতর্ক কণ্ঠে বলল, কিছু শুনতে পাচ্ছেন? নীল ভ্রু যুগল জুড়িয়ে বলল, কি শুনবো? তিহু খরগোশের ন্যায় কানজোড়া আগত শব্দের উৎসের দিকে খাড়া করে বলল, মনে হচ্ছে কেউ খুব ফিসফিসে কথা বলছে, ভালো করে শুনুন। তিহু সন্দিহান দৃষ্টিতে ছাদের অপর প্রান্তে যাওয়ার প্রস্তুতি নিতেই নীল হাত আঁকড়ে ধরল তার। তিহু চোখ কুচকে তাকাতেই নীল বলল, ওখানে মাহা আর রাউফিন, যেও না। তিহু বিস্মিত দৃষ্টিতে তাকালো নীলের মুখে। মাহা আর আফনের নাম একত্রে শুনতেই নীল বলল, আচ্ছা যাও, রুমে যাও, আন্টিরা খুঁজবে। তিহু ভালো করেই বুঝলো নীল কথা ঘোরানোর চেষ্টা করছে, তবে সেও নাছর বান্দা। মিস্টার পলিটিশিয়ান, ইয়েস অর্কিড। আপনি মাহা রৌফিনের ব্যাপারে আগে থেকেই জানতেন তাই না? নীলের আকাপটে বলা স্বীকারোক্তিতে তিহু বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। মানে আর কি নূর, রাউফিন তো মাহাকে খুঁজে পেয়ে বিডি ব্যাক করেছিল, না হলে ও এই জন্মে বিডি ব্যাক করতো না। ব্রাদারকে মাহার খোঁজ আপনি দিয়েছিলেন? হ্যাঁ। আপনি মাহার সম্পর্কে জানলেন কিভাবে? তোমার দিকের দিনে কে কয়বার তাকাচ্ছে সেটাও আমার জানা ছিল, আর মাহা তো তোমার বেস্ট ফ্রেন্ড। তিহু বাকরুদ্ধ, কিছু বলার ভাষায় হারিয়ে ফেলেছে সে। নীল তার তাজ্জব বনে যাওয়া মুখটির দিকে চেয়ে মুচকি হাসল, অতঃপর তার ললাটে উষ্ণ প্রেম পরশ এঁকে দিয়ে বলল, এই ব্যাপারে এত চিন্তা না করলেও পারবেন ম্যাডাম, যান ঘুমান। তিহু সামান্য আড়ষ্ট হয়ে আসলো নীলের স্পর্শে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নেমে গেল নিচের দিকে। তবে দুশ্রী নামতে পেছন থেকে ভেসে আসলো নীলের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, মোবারক ম্যাডাম, আর কয়েক ঘন্টার মাঝেই এমপি ওয়াহাজ খান নীলের পার্মানেন্ট সহধর্মিণী হচ্ছেন আপনি। কেউ আর আলাদা পারবে না আপনাকে আমার থেকে। আমি কিন্তু এখনো আপনার পার্মানেন্ট সহধর্মিণী জনাব। কিছুদিন পর আপনি আমার নমির আম্মু হবেন ম্যাডাম। তিহুর চঞ্চল পা জোড়া থেমে গেল মুহূর্তেই। বিস্মিত দৃষ্টিতে এসে চেয়ে বলল, নৌমিকে? ওয়াজিফা খান নৌমি, আপনার আর আমার ফিউচার প্রিন্সেস। শরতের এক স্নিগ্ধ প্রভাত, ভোরের শিশির ভেজা ঘাসে সূর্যের প্রথম রশ্মিটা পড়তেই যেন চারদিকে প্রকৃতি এক অন্যরকম সজীবতায় জেগে উঠেছে। ভৈরব নদের বুক চিরে আসা মৃদু শীতল হাওয়া আজ আনন্দ বার্তা বয়ে আনছে। আজ শ্রী মহেন্দ্রক্ষণ, শুভ পরিণয়। কমিউনিটি সেন্টারের আঙ্গিনায় আজ উৎসবের রং আরো গাঢ়। গেট থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত সাদা আর বাসন্তী রঙের কাপড়ে মোড়ানো। 90 দশকের সেই চিরায়ত আমেজে আজ সজ্জিত কমিউনিটি সেন্টার। প্রণয়ের এক মায়াবিশ্বরের মূর্ছনা প্রতিটি হৃদয়ে যেন এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিচ্ছে। বর্তমান যুগের 90 দশকের ন্যায় বৈবাহিক উৎসব দেখায় ইচ্ছুক জনগণের ভিড় জমেছে আঙ্গিনায়। উপস্থিত জন কয়েকের মধ্যেও উপস্থিত হয়েছে জন কয়েক সাংবাদিকও। বাড়ির প্রবীণ মহিলারা ব্যস্ত বরণ ডালা সাজাতে। রূপার বাটিতে ধান দরবার ছোঁয়ায় প্রতিটি ডালা যেন এক একটি শিল্পকর্ম। মাহা, ফারিন, শিশির, আনায়া আর কিশোরী বাহিনী লাল পেরে সাদা শাড়িতে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। প্রত্যেকের হাতেই কাচের চুরির রিনঝিন শব্দ। তিহুর ঘরে তখন সাজসজ্জার ধুম। আয়নার সামনে বসে থাকা সেই মায়াবিনীকে আজ চেনা দায়। তার পরনে আজ সেই বহু প্রতীক্ষিত লাল বেনারসি, যা সোনালি সুতোর কারুকার্যে ঝলমল করছে।
কপালে সোনার টিকলি আর নাকে বড় নথ। দেহকে আজ 90 দশকের কনেগুলোর মতোই লাগছে। তার দু চোখে উপচে পড়ছে আজ রাজ্যের অপেক্ষার লাজুক সুখ। অন্যদিকে বর সাজে নীল আজ যেন আক্ষরিক অর্থে এক রাজকুমার। ধবধবে সাদা গরতে রাজকান আর মাথায় মেরুন রঙের শিরস্ত্রাণে তাকে পৌরুষদীপ্ত দেখাচ্ছে। তার ব্যক্তিত্বের সে চিরচেনা গাম্ভীর্য আজ এক অদ্ভুত কোমলতায় ঢাকা পড়েছে। সবার মাঝে উপস্থিত থাকলেও নীলের মন পড়ে আছে ওই নির্দিষ্ট কক্ষটির দিকে, যেখানে তার নূর আজ নিজেকে সাজিয়ে তুলছে তার অর্ধাঙ্গিনী হওয়ার নেশায়। আকাশের মেঘ মুক্ত নীলিমা যেন দুয়া হয়ে নেমে এসেছে মর্তে। আজ আর কোনো বাধা নেই কোনো দূরত্ব, কেবল অপেক্ষার প্রহর গুণা। কখন উচ্চারিত হবে সেই পবিত্র তিনটি শব্দ। বেলা গড়াতে শোনা গেল কলরব। তিহু তখন লাল টুকটুক বউ সেজে অপেক্ষমান। তখনই কেউ যেন একজন এসে বলল বর এসেছে। যদিও বরের অবস্থান ছিল পাশেই, তবু উচ্ছ্বাসের শেষ নেই তাদের। এদিকে বর আসার খবরে তেহুর মস্তিষ্কে হঠাৎই কি জানি দোলা দিয়ে গেল। আচ্ছা, তার নেতা সাহেবকে আজকে বর সাজে কেমন লাগছে? এমন চিন্তাধারা মাথায় চারা দিতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল সে। বর দেখতে উৎসুক জনতার পিছু পিছু ছুটে গেল সেও। মুহূর্তের মাঝে সামনে দৃশ্যমান হলো তেহুর নেতা সাহেব। 90 দশকের বরের সাজে হঠাৎই বাঁধল মহাবিপত্তি। সকলে যখন বরকে বিমোহিত নয়নে দেখছে, ঠিক তখনই কেউ একজন বলে উঠল, কনে পড়ে গেছে। ব্যাস, সকলের দৃষ্টি কাড়ল তিহু। নীলকে রেখে সকলেই তাকালো মেঝেতে পড়ে যাওয়া তিহুর দিকে। হু হু করে হেসে উঠল অনেকেই। একে তো লাজ লজ্জার মাথা খেয়ে এখানে এসেছে তিহু, তার উপর কিনা সবার সামনে পড়ে গেল। সকলে যখন মিটিমিটি হাসছে, নীল তখন সবার সামনে মুখে হাত দিয়ে লাজুক হাসল। ঘড়ি তখন সকাল 10টার কাঁটায় স্থির হয়েছে। কমিউনিটি সেন্টারের বিশাল আঙ্গিনায় বরকনের আসনে আসীন হয়েছে নীল তিহু। কিছুক্ষণের মাঝেই দ্বিতীয়বারের মতো 3 কবুলের পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। এদিকে রুমে দরজা বন্ধ করে বসে আছে মুন্নি। প্রতিটা ক্ষণ মৃত্যু যন্ত্রণা থেকেও দ্বিগুণ মনে হচ্ছে তার। আর থেকে আল্লাহ তাকে ডেকে নিতে পারত নিজের কাছে। অন্তত বেঁচে থেকে মরণ যন্ত্রণা উপলব্ধি করতে হতো না। নিঃশ্বাসের পাল্লা ক্রমশ ভারী হয়ে আসছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই ছিঁড়ে বের হয়ে আসবে গলা দিয়ে। ক্রমাগত বক্ষদেশ বরাবর নিজের সর্বশক্তিতে থাপ্পড় দিতে দিতে নিজেকে বোঝানোর চেষ্টা করলো মুন্নি। বোঝানোর চেষ্টা করলো তার নীল ভাই বহু আগে থেকে নিজের নূরের হয়ে আছে। শত চেষ্টা করলেও সে কখনো নিজেকে আর ফিরে পাবে না, শুধু ব্যর্থ চেষ্টা করবে। নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে মুন্নি। আধারচ্ছন্ন ঘরের মাঝে একাকী সে। হুটহাট দরজাটা খুলে গেল। এক উদ্দীপ্ত আলোক শিখার ন্যায় আগমন ঘটল কোনো এক যুবকের। মুন্নি অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তাকে। পরক্ষণেই চমকে উঠল, অস্ফুট স্বরে উচ্চারণ করলো, শেহতাজ। শেহতাজ মুচকি হাসলো। মুনির পাশে এসে বসে বলল, কষ্ট হচ্ছে ম্যাডাম? মুনি ছিটকে দূরে সরে গিয়ে বলল, আপনি এখানে কি করছেন? শেহতাজ প্রসারিত হেসে বলল, আমাকে যতই দূরে সরানোর চেষ্টা করো প্রিয়তমা, তোমার অস্তিত্বের মিশনে আবদ্ধ হয়ে আছি আমি। আমাকে নিজের থেকে এত সহজে দূরে সরাতে পারবে না, কখনো না। মুন্নি কিছু একটা বলার আগে শেহতাজ মুচকি হাসলো। মুন্নির খুব কাছে সে ধীরস্থিরভাবে বসে সে আবার বলতে শুরু করলো, জানি আজ তোমার নীলিমা আজ অন্য কারণে ঢাকা পড়েছে, কিন্তু ম্যাডাম ভুল নক্ষত্রের পেছনে ছুটে নিজের রাতটাকে কেন আধারে ডুবিয়ে দিচ্ছে? তাকান আমার দিকে, দেখবেন আপনার অপেক্ষায় কে একজন পূর্ণিমা সাজিয়ে বসে আছে। মুন্নি স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। শেহতাজের কণ্ঠস্বরে আজ এক অদ্ভুত মায়া, যা আগে কখনো খেয়াল করেনি সে। বুকের ভেতর দলা পাকিয়ে আসা কান্নাটা যেন এই প্রথম কারোর সামনে হালকা হতে চাইল। মুন্নি ধরা গলায় বলতে গেল, আপনি আপনি কি করে বুঝলেন আমি এখানে? আর এসব কথা কেন বলছেন? আমার ভালো লাগছে না, প্লিজ চলে যান। শেহতাজ একটু বিচলিত হলো না, বরং পকেট থেকে একটা ছোট্ট রুমাল বের করে মুন্নির দিকে বাড়িয়ে দিয়ে বলল, যাবো বলেই তো এসেছিলাম, কিন্তু আপনার এই বিষণ্ণ চোখ দুটো আমায় আটকে দিল। আচ্ছা একটা কথা বলুন তো, যে ফুল অন্য কারো খোপায় জায়গা করে নিয়েছে, তার জন্য কেন মিছে ডাল আঁকড়ে চোখে জল ফেলছেন? তার চেয়ে কি ভালো নয় এমন কারো হাত ধরা, যে আপনাকে নিজের বাগান করে রাখবে?
মুন্নি অবাক হয়ে শায়তাজের চোখের দিকে তাকালো। সে চোখে কোনো উপহাস নেই, আছে এক গভীর আশ্বাস। মুহূর্তের জন্য মুন্নির মনে হলো হয়তো এই মানুষটাই তার নিঃসঙ্গতার সঙ্গী হতে পারে। সে কিছু একটা বলতে চাইলো, ঠোঁট দুটো কেঁপে উঠল তার। আপনি কি সত্যি বলছেন, নাকি এটাও আপনার কোনো রসিকতা? শায়তাজ আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই বাইরের কোলাহলের প্রতিধ্বনি ভেসে এলো ঘরের ভেতর। মুন্নি চমকে উঠল। হৃৎপিণ্ডের ধুক পুকানিটা যেন এক নিমিষে থেমে গেল। সে ঝট করে চোখ মেলল। চারপাশটা ঝাপসা, শায়তাজ কোথাও নেই। ঘরের জানলা দিয়ে দুপুরের কড়া রোদ এসে পড়ছে তার মুখের উপর। মুন্নি বুঝতে পারল সে এতক্ষণ ঘুরের মধ্যে ছিল। শায়তাজের সাথে কাটানো সেই মুহূর্তগুলো, সেই সান্ত্বনার বাণী, সবই ছিল তার অবচেতন মনের এক মায়া। দীর্ঘক্ষণ কান্নার পর ক্লান্তিতে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। চোখ মুছে জানালার বাইরে তাকালো মুন্নি। দূরে প্যান্ডেলের রঙিন কাপড় বাতাসে উঠছে। আজ নীল ভাইয়ের বিয়ে। যে স্বপ্নটা সেদিনের পর দিন লালন করেছিল, সেটা আজ এক নিমিষে ধুলোয় মিশে গেছে। অথচ কিছুক্ষণ আগের সে ভ্রমটা তাকে এক অদ্ভুত শক্তি দিয়ে গেল। মুন্নি বিড়বিড় করে বলল, আমার মতো মানুষের জন্য কেউ অপেক্ষা করে? সে উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে নিজের বিধ্বস্ত মুখটা দেখল। আজ আর সে কাঁদবে না। নীল ভাই যদি তার নূরকে নিয়ে সুখী হতে পারে, তবে মুন্নিও কেন নিজের জন্য এক নতুন সকাল খুঁজে নেবে না? মনের কোণে অদ্ভুতভাবে উকি দিয়ে গেল শায়তাজের সেই হাস্যোজ্জ্বল মুখটা। সত্যি কি তবে সেই মানুষটাই তার অপেক্ষায় কোথাও আছে? আমি নূরকে কবুল করছি। কথা দিচ্ছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওকে আগলে রাখবো। মৃত্যুর পরও ওর আদেশ ব্যতীত আমার লাশ যেন দাফন না হতে পারে, সেই অধিকারও ওকে দিচ্ছি আমি। বিয়ে তো সবাই দেখেছে, কিন্তু এমন অদ্ভুত করে কবুল বলাটা সকলের কাছে নতুন। অবাক দৃষ্টি মেলেই চেয়ে আছে সকলে। রীতিমতো বাকরুদ্ধ তারা। তেহুর আসনের পাশ থেকে একজন মুরব্বী তার কানে কানে বলল, তুমি বড্ড ভাগ্যবতী নুরায়ন। এমন একজন মানুষকে নিজের করে পাচ্ছ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো সবসময় যে তিনি এমন একটা মানুষকে তোমার করেছেন। তিহু লাজুক হেসে বলল, সব সময় করি চাচি আম্মু। সবাই যখন নীলের কবুল বলার প্রশংসা করছে, তখন নাহিয়া নীলের পাঞ্জাবির সামান্য টেনে পেছন থেকে বলল, তুই কিন্তু আমার কপি করেছিস। মানে? মানে আর কি, আমি আর আমার প্রাণ নাশিনী মিলে সুইজারল্যান্ডে অনেক সুইট মোমেন্ট স্পেন্ড করেছিলাম। তুইও করেছিস, যদিও সেটা নিউ ইয়র্কে। তারপর আমিও বিয়েতে সরাসরি কবুল বলিনি, অন্য রকম করে বলেছিলাম। তুই সেটাও কবি বলিনি। নাহিয়ানের কথায় ঠোঁট চেপে হাসলো নীল। পরক্ষণে এক ঝলক চারিদিকে তাকিয়ে সকলের অগোচরে বলল, কিন্তু একটা জিনিসে আমি তোর এক ধাপ এগিয়ে আছি। আর কিসে? ইউনো, আমি আমাদের আনুষ্ঠানিক বিয়ের আগে বাসর করেছি, তুই করতে পেরেছিলি? নাহিয়ান বিস্ফোরিত নয়নে তাকালো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে নীলের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তোর সাহস তো কম না রে নীল, বিয়ের আগেই বাসর? তুই কি চাস আমি তোর এই খবর ভাইরাল করে আজই তোর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দেই? নীল নির্বিকার ভঙ্গিতে পাঞ্জাবের কলারটা একটু ঠিক করে মুচকি হাসলো। চোখ টিপে বলল, আরে বাবা, এটাকে বলে ডাইনামিক লিডারশিপ, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া। তুই তো ছিলি ব্যাকডেটেড হিরো, আর আমি হলাম মডার্ন পলিটিশিয়ান। স্ট্র্যাটেজি বুঝতে হয় মিস্টার নাহিয়ান। নাহিয়ান এবার একটু খ্যাপাটে হেসে বলল, বেশি ডাইনামিক হতে যাস না। আজ রাতে যদি বাসর ঘরে দরজায় চাচি আম্মু পাহারায় বসে, তখন বুঝবি ডাইনামিক লিডারশিপ কোথায় যায়। তুই কি ভাবছিস বিয়ের পর তোকে এত সহজে ছাড়বে? নীল এবার সোজা হয়ে বসে গম্ভীর গলায় ঘোষণা করল, শোন, এমপি ওয়াহাজ খান নীল একবার যেটা ডিসিশন নেয় সেটা বাস্তবায়ন করেই ছাড়ে। তোদের ওই সেকেলে নিয়ম মানার ধৈর্য আমার নেই। আজকের বাসর আজকেই হবে, আর সেটা এই কমিউনিটি সেন্টারের এই হইচইয়ের মধ্যেই আমি আমার নিজের মতো করে গুছিয়ে নেব। দরকার হলে কারফিউ জারি করব।
নাহিয়ান হু হু করে হেসে উঠল। নীলের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, কার্ফু দিদি নিজের বিয়েতে? তুই তো দেখি আস্ত একটা পাগল। তা ম্যাডামকে কি বলেছিস? নাকি তাকেও ড্রাফট বিলের মতো সই করিয়ে নিয়েছিস? নীল আর চোখে লাল বেনারসি পরা তিহুর দিকে তাকালো। তিহু তখন পাশে বসে থাকা মাহার সাথে কথা বলতে বলতে লাজুক হাসছে। নীল নিচু স্বরে বলল, ম্যাডামকে বলতে হয় না, ম্যাডাম বুঝে গেছেন তার কপালে আজ অশেষ কষ্ট আছে। তোরা বরং রাতে ডিনারটা তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা করিস, আমার হাতে সময় খুব কম। নাহিয়ান মাথা নেড়ে বলতে লাগলো, আল্লাহ রে, এই ছেলের পাল্লায় পড়ে তিহু মেয়েটার জীবনটাই তেজপাতা হয়ে যাবে। ছোটবেলার লিডারগিরি এখন বিয়ের আসরে ঝাড়ছিস? যা বাবা যা, তোর নৌমি আম্মুকে নিয়ে তুই আজই বাসর কর, আর আমি বরং গেটে গিয়ে পাহারা দে, যাতে তোর আব্বু লাঠি নিয়ে না আসে। নীল হাসতে হাসতে বলল, দ্যাটস লাইক এ ব্রাদার। মনে রাখিস, বাসর ঘরের আশেপাশেও যেন কোনো মিডিয়া পার্সন বা সাংবাদিকের উকি ঝুঁকি না দেখি, নইলে কালকের হেডলাইন হবে নেতা সাহেবের দ্রুতগামী বাসর। নাহিয়ান চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে হু হু করে হেসে নিজের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, তাহলে তোর জন্য এক বালতি সমবেদনা। কেননা আজকে তোরা ঢাকা ব্যাক করছিস, তো কমিউনিটি সেন্টারে আর বাসর করা হলো না রে। হুশ। এদিকে নীলের কণ্ঠে কেবল ধ্বনি শোনা মাত্রই তিহুর বুক কাঁপছে দুরু দুরু, লজ্জায় আড়ষ্ট হয়ে আসছে শরীর। দ্বিতীয়বারের বিয়ে, তবুও এমন অনুভূতির কারণ অজানা তিহুর। মাহা বসে আছে তার খুব কাজ ঘেঁষে। কাজী সাহেব তাকে কবুল বলতে বলায় আড়ষ্ট দেহটাকে সামান্য নাড়িয়ে মাহার কানে কানে 3 বার ফিসফিসে সে বলল, কবুল বলে দে ওদের মিস্টার পলিটিশিয়ানকে কবুল। তার রাগ, তার ওই একরোখা শাসন, তার অঢেল ভালোবাসা সবই কবুল। মাহা মুচকি হেসে কাজী সাহেবের দিকে তাকিয়ে তিহুর সম্মতির কথা জানিয়ে দিল। পুরো কমিউনিটি সেন্টার জুড়ে তখন খুশির জোয়ার। নীল দূর থেকে তিহুর কম্পিত ওষ্ঠাধর আর নতজানো চোখের ভাষা পড়ে নিল এক লহমায়। ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ফুটিয়ে চোখ টিপল। এদিকে তিহুর কবুল বলার পরই মাহা উঠে অপর পাশে এসে দাঁড়িয়েছে, কেননা মুরব্বীরা তিহুকে ঘিরে ধরে আছেন। তবে মাহা সরে আসতেই কোত্থেকে জানি তার পাশে উদয় হলো রাউফিন। পরনে শ্বেত শুভ্র আদির পাঞ্জাবি, গলায় জড়ানো লাল রঙা দুপাট্টা। মাহা তাকে দেখে ভ্রু কোচকাল। রাফিন তার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, দেখো লাভলাইন, আমাদের আগে বাচ্চাগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, এটা কি ঠিক বলো? আমাদেরও বিয়ে করে নেওয়া উচিত এবার, না হলে নাতি নাতনিদের সাথে ফুটবল খেলার বয়সে বাচ্চাকে ফিডার খাওয়ানো লাগবে। মাহা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, নিজেকে খুব জোয়ান ভাবো? রাফিন একটু ভাব নিয়ে বলল, অফকোর্স, এখনই 30 বছর যেহেতু কমপ্লিট হয়নি, তো আমি ইয়ংই। মাহা মুখ বাঁকিয়ে বলল, কচু তুমি। রাফিন তাকে সবার অগোচরে কাছাকাছি টেনে বলল, তাহলে প্রুফ করি। এমনিতেই রাফিনের শরীর থেকে ভেসে আসা পারফিউমের মাতাল গন্ধে মস্তিষ্ক শূন্য মাহার। তার উপর এমন কাছাকাছি অবস্থায় লজ্জায় আড়ষ্ট সে। বোকা কণ্ঠে সে বলল, মানে? মাহার এমন দশায় বাঁকা হাসল রাফিন। বন্ধন সামান্য শিথিল করে বলল, কিছুদিন পর টের পাবে সুইট হার্ট। রাফা শাড়ির আঁচল উঁচিয়ে দৌড়ে যাচ্ছিল কোনো একদিকে। হঠাৎ মুখোমুখি সংঘর্ষ কারোর সঙ্গে। পড়ে যেতেই ঠাহর হলো। কোনো বলিষ্ঠ হাতজোড়া শক্ত করে ধরেছে তাকে। মুখ উঁচিয়ে সম্মুখে তাকাতেই সামনের ব্যক্তিটাকে দেখে ভ্রু এমনিতেই কুচকে আসলো তার। তুমি? চোখ এমন আসমানে তুলে দৌড়াইলে যে কোনো সময় তুই নিজেও আসমানে পৌঁছে যাবি। রাফা নিজেকে ছাড়িয়ে হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে তো ভালোই হবে, আসমান ভাইয়ের কাছে যাব। নিহিত শান্ত ভঙ্গিমায় অপর দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎই রাফার মুখে আসমানের নাম শুনে পদজোড়া থেমে গেল তার। রাগী কণ্ঠে শুধালো, আসমান ভাই, ভাইয়ের কাছে যাবি মানে?
রাফা নিজেকে ছাড়িয়ে নিয়ে শাড়ির কচুটা ঠিক করতে করতে বেশ ভাব নিয়ে বলল, কেন? আসমান ভাইয়ের কাছে গেলে কি সমস্যা? ওনার নাম শুনলেই তোমার এমন পিত্তি জ্বলে ওঠে কেন বলো তো? একে তো সুদর্শন, তার উপর অমানবিক ব্যবহার। আমার তো রীতিমতো ক্রাশ উনি। ক্রাশ শব্দটা শোনা মাত্রই নিহিতের চোয়াল শক্ত হয়ে এলো। শান্ত নিহিতের ভেতরে যেন হঠাৎ এক কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া গেল। সে এক পা এগিয়ে আসতেই রাফা দু পা পিছিয়ে গেল, কিন্তু নিহিত তাকে পালানোর সুযোগ দিল না। ঝট করে রাফার সে নরম তুলতুলে বাহুটা নিজের শক্ত হাতের মুঠোয় পড়ে নিল সে। রাফা ব্যথায় কুকড়ে উঠে বলল, আহ, ছাড়ো নিহিত ভাই, লাগছে তো। নিহিত রাফার খুব কাছে ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস রাফার কপালে আছড়ে পড়ছে। নিচু কিন্তু অসম্ভব গম্ভীর গলায় নিহিত বলল, শোন রাফা, আজ শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। ওই আসমান নাকি জমিন, কারো নাম যদি আর একবার তোর মুখে শুনেছি, তবে ভালো হবে না। তোর ওই ক্রাশ ফাঁস আমি 1 মিনিটে গুছিয়ে দিতে পারি, সেটা নিশ্চয়ই জানিস। রাফা থতমত খেয়ে গেল। নিহিতের চোখে আজ শাসন নয়, এক অদ্ভুত অধিকার বোধের আগুন জ্বলছে। সে আমতা আমতা করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।